সকাল টিনা। শুভ সকাল আজমির। শুভ সকাল। দর্শক কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং আমরাও ভালো আছি। প্রতিদিনের সকালবেলার আয়োজন সকালে বাংলাদেশে আমরা সাইন ইন করলাম এবং 1 ঘন্টা থাকবো নানা রকমের অনুষঙ্গ নিয়ে। থাকছেন আপনিও। সকালবেলাটা কেমন কাটছে জানাতে ফেসবুকে এখনই লগ অন করতে পারেন, কারণ আমরা আপনাদের কমপ্লিমেন্টগুলো শুনি, আপনাদের কমেন্টসগুলো পড়ি। facebook.com/সকালের বাংলাদেশ। আজমির হাসান কনক আমার নাম, এবং আমি টিনা নন্দী। আজমির টিনা রয়েছে এখানেও, বলিয়ে দিল 1 ঘন্টা ধরে থাকবো। এবং আরও একটা কথাও বললো, ওটা আপনারাও ডেফিনেটলি নোট করেছেন যে আপনারাও নিশ্চয়ই আছেন আমাদের সাথে। আমরা সেটাই চাইবো এবং আশা করছি এতদিন আপনারাও চাইবেন আমাদের সাথে থাকতে। অবশ্যই তাই। এবং সবার অংশগ্রহণে, দর্শকদের অনেক অনুপ্রেরণায় আমরা আস্তে আস্তে করে প্রতিদিন একটু একটু করে আপনাদের কাছে ছড়িয়ে যাচ্ছি, আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি এবং আপনারা অনেক কিছু লিখে জানাচ্ছেন। আমরা চেষ্টা করছি আপনাদের মনের মতো করে সকালে বাংলাদেশ তৈরি করতে এবং অনেকে অবশ্য আমাদের ধন্যবাদও জানাচ্ছেন। দর্শক, আজকে যেহেতু কর্মদিবস, নিশ্চয়ই আপনার ব্যস্ততাও রয়েছে আজকের দিনকে ঘিরে। যেখানেই থাকুন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন অবশ্যই। এবং তুমি এখানে যেটা বললে যে আমরা একটু একটু করে ছড়িয়ে যাচ্ছি আপনাদের মধ্যে, ওটা বলতেই আমার মনে হলো যে আসলেই তাই। আজকে ইনফ্যাক্ট আজকে দিনে দাঁড়িয়ে আজ কিন্তু সকালের বাংলাদেশ 12,000-এর পরিবার। সো এটা নিশ্চয়ই আমাদের জন্য ভীষণ আনন্দের একটা খবর এবং সব কিছু সম্ভব হয়েছে আপনাদেরই জন্য, আপনাদের অংশগ্রহণের জন্যে। আর ফেসবুকে মানে এতক্ষণ ধরে যেখানে কথা বলছি, যার কথা বলছি, যেখানে আপনাদেরকে মানে যেই জায়গাটাতে বলি সবসময়, যেই 1 ঘন্টার বাইরে যেই জায়গাটাতে আপনাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়, যেই জায়গাটা থেকে, যেই জায়গাটার মাধ্যমে আমাদের মনে হয় যে আপনারা আর আমরা অনেক বেশি রিলেটেড, সেটা হচ্ছে ফেসবুক। অ্যাড্রেসটা আরও একবার বলে দিই, facebook.com/সকালের বাংলাদেশ। স্ক্রলটা ফলো করেন, এখানে অ্যাড্রেসটা দেখানো হচ্ছে বানান সহ। তো বানান নিয়ে আর কোনো কনফিউশন আশা করি থাকবে না। আর আমরা প্রত্যেকদিন যেটা করি এই সময়টা জানিয়ে দেই, শুরুটা যেভাবে মোটামুটিভাবে করে থাকি, সারা বাংলাদেশে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সেটা দিয়েই শুরু করে থাকি। আজও তার ব্যতিক্রম হচ্ছে না, মোটামুটিভাবে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ আজ কি নিয়ে মুখর থাকছে। আজমির শুরুটা করবে। প্রথমে ঢাকার আয়োজনগুলোর কথা জানিয়ে দিচ্ছি। আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যে 6টা 30 মিনিটে নাট্যকেন্দ্র এর নাটক 2 যে ছিল চাকর এবং পরীক্ষণ থিয়েটার হলে ঢাকা ড্রামা মঞ্চায়ন করবে ছায়াবৃক্ষ। ঢাকার আরেকটি খবর জানাচ্ছি, বিশ্ব সাহিত্য কেন্দ্র 40 জন শিল্পীর দলীয় চিত্রকর্ম প্রদর্শনী শুরু করেছে। এটি চলবে 28শে নভেম্বর পর্যন্ত। প্রত্যেক দিন বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এটি। এবারে সিলেটের একটা আয়োজনের খবর জানাতে চাই। জালালাবাদ রোটারি ক্লাবের উদ্যোগে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আজ থেকে শুরু হচ্ছে ঠোঁট কাটা, তালু কাটা ও অন্যান্য জটিল রোগের বিনামূল্যে 10 দিনব্যাপী প্লাস্টিক সার্জারি ক্যাম্প কার্যক্রম। বাহ, চমৎকার একটা আয়োজন। এখানে চলে যাবেন নিশ্চয়ই আপনারা, আর যারা যারা পেশেন্ট তারা তো অবশ্যই যাবেন। এরপরে বিভাগীয় শহর রাজশাহীর একটা খবর জানাচ্ছি। আজ সকাল 11টায় রাজশাহীর নগর ভবন সংলগ্ন গ্রিন প্লাজায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে শুরু হচ্ছে আঞ্চলিক SME পণ্যমেলা 2014। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং এটি চলবে, অর্থাৎ মেলাটি চলবে 23শে নভেম্বর পর্যন্ত। প্রত্যেকদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এটি। এবারে পাবনার একটি আয়োজনের খবর জানাতে চাই। সত্য বলো সুপথে চলো ওরে আমার মন, লালন শাহের এই অমৃত বাণী ধারণ করে পাবনার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে লালন স্মৃতি পরিষদের উদ্যোগে 2 দিনব্যাপী লালন উৎসবের শেষ দিন আজ। জেলা শহর বগুড়ার একটা খবর জানাচ্ছি। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে শুরু হয়েছে পুলিশ সুপার কাপ আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট। খেলায় বগুড়ার 12টি উপজেলার ভলিবল টিম অংশগ্রহণ করেছে। ব্যাস মোটামুটিভাবে আমরা জানিয়ে দিলাম। এই যে দেখেন কোথায় কি হচ্ছে এটা জানাতে এখন আমরা যেই টেস্টটা পাচ্ছি, এই টেস্টটা পাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে আমরা শুরুর দিক থেকে বেশ অনেকটা সময় ধরে আপনাদের থেকে খুব একটা সারা এই সেগমেন্টটার জন্য পাচ্ছিলাম না। একটুখানি অভিযোগের টোনে বললে পরেও আনন্দের খবর এটা হচ্ছে যে এখন আপনারা ভীষণ রকমভাবে জানাচ্ছেন কোথায় কি হচ্ছে। এটার এক্সাম্পল হচ্ছে আমরা অনেক অনেক জেলা শহরগুলোর খবর জানাতে পারছি, কারণ শুধুমাত্র মেট্রোপলিটনগুলো মানে ঢাকা কিংবা বিভাগীয় শহর এটা সবাই এমনি জেনে যায় মোটামুটিভাবে, কিন্তু ছোট পরিসরেও যেগুলো হয় অন্ততপক্ষে জেলা শহর থানাগুলোতেও এই উদ্যোগগুলোর কথা জানাতে পারলে, এই উদ্যোগগুলোর খবর জানাতে পারলে আমাদেরও ভালো লাগে। তারপর আহ্বান জানাচ্ছি আরও একবার যে আপনারা আপনাদের এলাকার যে
ইভেন্টগুলো থাকবে, যে আয়োজনগুলো থাকবে, আমাদেরকে একদিন আগে অ্যাটলিস্ট জানান, আমরা সেগুলো টেলিভিশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো, দেশবাসীর কাছে পৌঁছে দেবো। টিনা, আমরা তো জানিয়ে দিলাম সারা বাংলাদেশের আয়োজনগুলোর খবর মোটামুটি সংক্ষিপ্ত ভাবে। আকারে। এবারে চলো আমরা জানিয়ে দেই সংবাদপত্রের যে উল্লেখযোগ্য শিরোনামগুলো রয়েছে। শিরোনামগুলো রয়েছে। প্রথম আলো আমার হাতে রয়েছে, শুরুটা আমি করছি। আচ্ছা, দর্শক, 10 জঙ্গি ও 41 সন্ত্রাসীর তালিকা দিল ঢাকা, এটাকে প্রধান শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। একই সাথে মানব পাচারের একটি প্রতিবেদন রয়েছে সচিত্র, এখানে আসলে চিত্রের নিচেই দেওয়া আছে বিষয়টা কি, এছাড়া আর কোথাও দেখতে পেলাম না আপাতত ফার্স্ট পেজে, যে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা ব্যক্তিদের নৌবাহিনীর জাহাজে করে গতকাল চট্টগ্রামে নিয়ে আসা হয় এবং রাতের একটা ছবি কিন্তু এখানে দেয়া হয়েছে। এছাড়া সম্ভাবনার বাংলাদেশ 3 জনের 2 জনই উপার্জন করে, জাতিসংঘ জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ, এবং শঙ্কার বাংলাদেশে সন্ত্রাসবাদের বড় ধরনের ঝুঁকি, বৈশ্বিক সন্ত্রাসবাদের সূচকে 23তম বাংলাদেশ। এই দুটি সংবাদই কিন্তু রয়েছে বাংলাদেশকে ঘিরে। এছাড়া 5 বছরের নিচে মারা যাওয়া শিশু, এই ইস্যুটাকে কেন্দ্র করে 43% পানিতে ডুবে মারা যায়, এরকম একটা সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। তোমার কাছে কি আছে? পরেরটাই আচ্ছা, আমার কাছে এবার যেটা পড়ছি সেটা হচ্ছে যুগান্তর। যুগান্তর শুরুতেই যেটা শিরোনাম করেছে একইভাবে প্রথম আলোর মতন করেই, জঙ্গি সন্ত্রাসীর তালিকা বিনিময় 2 দেশের, 10 জঙ্গির তথ্য দিয়েছে বাংলাদেশ, ভারত দিয়েছে 11। 41 সন্ত্রাসীর পৃথক তালিকা এনআইএ এর কাছে হস্তান্তর, ভারতীয় গোয়েন্দাদের দেয়া তথ্যে গড়মিল, এটা জানাচ্ছে দৈনিক যুগান্তর। এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ খুন প্রসঙ্গ, মানে 7 খুন প্রসঙ্গ, র্যাব 11 সদস্যরা বহাল থাকায় প্রশ্ন হাইকোর্টের, এটা শিরোনাম করেছে যুগান্তর। এরপরে পড়ছি আসন্ন সার্ক সম্মেলনের মূল ফোকাস কানেক্টিভিটি, এটা জানাচ্ছে যুগান্তর। এরপরে শেষের পাতায় চলে যেতে চাই, শেষের পাতা থেকে যেটা পড়ছি শুরুতেই সেটা হচ্ছে বরিশালের রেজিস্ট্রি অফিসে তুঘলকি কারবার। আর এরপরে ভেলায় ভেসে গেল 50 কোটি টাকা, অসংখ্য গ্রাহকের সঞ্চয় নিয়ে পালিয়েছে প্রতারক চক্র, এটা ভেলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামের যেই বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সেটা নিয়ে শিরোনাম। এবং সর্বশেষ যেটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ এশীয় সম্মেলন শেষ, আঞ্চলিক মানবাধিকার কমিশন গঠনের প্রস্তাব। আচ্ছা, দৈনিক সমকাল রয়েছে এই পর্যায়ে আমার হাতে, এবং দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি সমকালের প্রধান শিরোনামগুলো। যেমন এইচটি ইমাম হঠাৎ বন্ধুহীন, এটাকে প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকাল। এছাড়া রয়েছে টার্গেট 61 জঙ্গি ও সন্ত্রাসী, এবং পদ্মায় মহাকর্মযজ্ঞ, আর সেতু নির্মাণে ব্যয় হবে 25,000 কোটি টাকা। দুটি আসলে আলাদা আলাদা শিরোনাম। এছাড়া 23 শীর্ষ জঙ্গির জামিন না দেওয়ার আবেদন, এখানে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কারা কর্তৃপক্ষের চিঠি, এটাকে ইস্যু করেছে। এবং একই সাথে দেশে 4 কোটি তরুণ তরুণী, সারা দেশে 180, এটা হচ্ছে একটা জনসংখ্যা প্রতিবেদন টিনা, এবং এটা হচ্ছে ইউনিএফপি এর একটা প্রতিবেদন, যেখানে তারুণ্যে বিনিয়োগ আসবে সাফল্য, এটাকে এভাবেই লিখেছে। আচ্ছা, দৈনিক সমকালের শিরোনামগুলো জানিয়ে দিলাম। আচ্ছা, পরেরটায় চলে যাই। এরপরে দৈনিক ইত্তেফাক যে কয়েকটা শিরোনাম জানিয়ে দিচ্ছি যেগুলো করেছে ইত্তেফাক। শুরুতেই যেটা পড়ছি সেটা হচ্ছে রাজীব গান্ধীর আদলে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র, আত্মঘাতী সেই নারী সুজানাকে ভারতে গ্রেফতার, ভারত দিয়েছে 11 জঙ্গি ও বাংলাদেশ দিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 জঙ্গির তালিকা। আর এরপরে সন্ত্রাসের ঝুঁকিতে বাংলাদেশ, বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক প্রকাশ, ভীষণই অ্যালার্মিং সব শিরোনাম পড়ছি আজ। আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে বাংলাদেশে বন্দি 549 বিদেশি, বিসিএস ভাইবা নিয়ে সংশয় অবিশ্বাস, এরকম একটা শিরোনামও করেছে দৈনিক ইত্তেফাক। এবং এরপরে নারায়ণগঞ্জ 7 খুন প্রসঙ্গে ইত্তেফাক যেটা বলছে সেটা হচ্ছে তদন্তের নিরপেক্ষতা নিয়ে হাইকোর্টের উদ্বেগ। আর শেষের পাতায় চলে যাই, শেষের পাতা থেকে একটা পড়ছি যেটা না পড়লেই মনে হচ্ছে নয়। রাজশাহী ইউনিভার্সিটির খবর, ডক্টর শফিউল হত্যার ক্লু মেলেনি, মোবাইলের তথ্য খতিয়ে দেখছে পুলিশ, শিরোনাম করেছে এখনো উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই তো, পড়তে চলে যাও। আচ্ছা, এবারে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ, এবং দেখতে পাচ্ছি ভূমিদস্যু পেটে তুরাগ বালু, এটাকে শিরোনাম করেছে, প্রধান শিরোনাম করেছে দৈনিক জনকণ্ঠ, এবং 11 জঙ্গির তালিকা হস্তান্তর করলো এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এছাড়া এবার সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবীরাও সেই জঙ্গিদের টার্গেট, ফেসবুকে নতুন স্ট্যাটাস। এছাড়া জেএমবির বিরুদ্ধে 2 দেশকে কঠিন ব্যবস্থা নিতে হবে,
সাক্ষাৎকারে বিনা সিক্রি এবং থেমে নেই লোভনীয় আদম বাণিজ্যের মূল হোতারা। টিনা মোটামুটি জানিয়ে দিলাম। ওকে, আমাদের বাংলাগুলো শেষ হয়ে গেল। সব শেষ যেটা আমি পড়তে চাইছি সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের কয়েকটা শিরোনাম। ডেইলি স্টার কি করেছে, শুরুতেই যেটা করেছে একটা সচিত্র প্রতিবেদন, তবে এটা নিয়ে নয়। শিরোনামটা হচ্ছে, বাদিক থেকে পড়ছি, রাইস অফ ইউথ। এটা একটা পজিটিভ নিউজ অবশ্যই। ডেইলি স্টার অনেকক্ষণ পরে একটা পজিটিভ নিউজ পেলাম। এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাট হাই টেরর রিস্ক, এটাও জানাচ্ছে দ্য ডেইলি স্টার। এরপরে আবার ওই যে সন্ত্রাসীদের নামের তালিকা প্রকাশ এবং হস্তান্তর নিয়ে ডেইলি স্টার বলছে, ঢাকা হ্যান্ডস ওভার লিস্ট অফ 51 ক্রিমিনালস, NIA নেমস 11 সাসপেক্টস ইন বার্ডওয়ান ব্লাস্ট। এটা জানাচ্ছে দ্য ডেইলি স্টার। শেষের পাতা থেকে অবশ্যই একটা পড়তে চাই, এটা একটা ইন্টারন্যাশনাল নিউজ কিন্তু খুবই টেনশনের। এটা হচ্ছে 4 ইসরায়েলিস কিলড ইন জেরুজালেম। আচ্ছা, এটা জানাচ্ছে দ্য ডেইলি স্টার। এই তো আমরা তাহলে মোটামুটিভাবে জানিয়ে দিলাম সংবাদপত্রগুলো। শিরোনাম আজকে খুবই টেনশনের, মানে খুবই ডিপ্রেসিং সব শিরোনাম পড়লাম। পজিটিভ নিউজ খুবই কম পেলাম, অন্ততপক্ষে শুরুর পাতা এবং শেষের পাতাতে। ভীষণই মানে হার্ডকোর পলিটিক্যাল নিউজ ছিল। শুধুমাত্র একটা সংবাদ দেখলাম প্রথম আলোতে, যেটা জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন প্রকাশে বলা হয়েছে যে সম্ভাবনা বাংলাদেশ 3 জনের 2 জনই উপার্জন করে। এই একটা একটু পজিটিভ, যেটা আসলে স্লোলি সামনের দিকে সমৃদ্ধির দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং একই সাথে যদি এই যে দুঃখজনক সংবাদগুলো এবং একই সাথে ভীতিকর যে সংবাদগুলো, এগুলো থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে আসলেই আমাদের মানে একটা সমৃদ্ধ পূর্ণ সোনার বাংলা। ঠিক আছে, সোনার বাংলা ডেফিনেটলি, মানে আমরা সেটাই চাইবো যে আমাদের টেনশনগুলো কমে যাক রাষ্ট্রের, কিন্তু তারপরও একই কথা পিঠাপিঠি চলে আসে যে রাষ্ট্রমানি টেনশন থাকবে, রাষ্ট্রমানি অনেক সলিউশন থাকবে না অনেক জিনিসের, এগুলো নিয়েই আমাদের থাকতে হবে। তার মধ্যেও ভালো থাকার চেষ্টা আর কি। যাই হোক, আমরা একটা বিরতি নিয়ে ফেলছি, চটপট করে ফিরছি, আপনারা সাথেই থাকুন। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ এবং আমরা দুজন আপনাদের সাথেই রয়েছি সবসময়ের মতো করে। এবং কেমন কাটছে আপনার সকালবেলা জানতে ইচ্ছে করছে। আর ব্রেকগুলোতে আমি সাধারণত একটু দেখি যে কেউ কিছু লিখেছেন কিনা, কারণটা হচ্ছে একদম লাইভ আপনার অনুভূতিগুলো আমরা জানতে পারছি। তো একে তো শীতের সকাল, আপনার কিছুদিন আগেও 1 মাস আগেও যেরকম এক্সপিরিয়েন্স ছিল সকালবেলা ওঠার বিষয়ে, এখন নিশ্চয়ই তার থেকে বেশ কিছুটা আলাদা। এখন একটু হলেও আলসে লাগছে, তাই না? মানে আমার তো লাগছে, তোমার কি লাগছে? সবারই লাগছে আমার মনে হয়, কিন্তু আমার মনে হয় আমাদের ভিউয়ার্সরা খুবই এনার্জেটিক। মানে সকাল সকাল উঠে অন্ততপক্ষে যেরকম আমাদের লিখে জানান সবাই যে সকাল সকাল উঠতে কষ্ট হলেও আমাদের সাথে কিন্তু উঠে বসে যান। আমাদের জন্য আপাতত একটা গুড ফিলিং যেটা হচ্ছে সেটা হচ্ছে চায়ের কাপটা পেয়ে গেছি, ওজন্য আমার মনে হয় সবকিছুই এনার্জেটিক হয়ে গেছে। তো আমার মনে হয় আপনাদেরও যখন একটুখানি আলসেমি এরকম লাগবে, মানে আড়মোড়াটা ভাঙতে ইচ্ছা করছে না, মানে কিচেন যে চা নিয়ে কফি নিয়ে যা কিছু নিয়ে বসে যান। মানে মোরাল অফ দ্য স্টোরিজ আমাদের সাথে বসতে হচ্ছে সেটাই। এবং আমাদের কাছে বসলে শুধুমাত্র স্টুডিওর মধ্যে আপনাকে আমরা সীমাবদ্ধ রাখবো সেটা নয়, আপনাদেরকে নিয়ে আমরা কখনো কখনো স্টুডিওর বাইরেতেও যাব। টিনা যেমন এভাবে করে দেখায়, এভাবে করে বাইরে চলে যাব। যখন এটা বলছিলাম তুমি দেখাচ্ছিলে, আমি ওটা নোটিস করেছি। তো একটা কাজ করি, চলো, যেহেতু বলেই ফেলাম বাহিরের কথা, হ্যাঁ, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি ভিজুয়ালি, একদম ডিরেক্ট চলে যাচ্ছি না, কোনো সহকর্মীকে কানেক্ট করছি না, ভিজুয়ালি একটুখানি বাইরের স্নিগ্ধতাটা নিয়ে আসি।
অসাধারণ অসাধারণ কিছু আমরা ছবি দেখলাম এবং মোটামুটি করে শীতের সময় শুধু আমরা যে আপনাদেরকে শীতকেই অনুষঙ্গ করে বাইরের দিকে কিছু দেখাই সেরকম নয়, আজকে আমরা শাপলাকে ভালো করে দেখলাম আর কি। তো শাপলা আমাদের জাতীয় ফুল না, চমৎকার লাগলো। আমি যখন দেখছি অনেকদিন পরে, আমার মনে হয় অনেকদিন পরে, মানে এরকম আর দেখা যায় না যে চলতে ফিরতে আশেপাশে দেখছি এরকম শাপলা দেখা যায় না সাধারণত। একসাথে অনেকগুলো দেখলাম, একটুখানি আমার মনে হয় আউটসাইড কোনো সিটি গেলে পরেই এগুলো দেখা যায়, তো ভালো লাগলো। তুমি হাসলে কেন বলো? আমি কি শাপলা কোনো মানুষের কথা বলেছি? শাপলা আপু বলেছি। আমি বুঝলাম না, আমি তো শুধু হেসেছি, তুমি পয়েন্ট আউট করছো, আমি কিন্তু কিচ্ছু বলিনি। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই না, আমি কিন্তু কিচ্ছু বলি না। আমার মনে হয় যে টিনা, ওই গ্রাম অঞ্চলের বিভিন্ন হাওর বাউরে কিন্তু এগুলো সবচেয়ে বেশি শাপলা ওঠে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি জানি না, আমি যদি ভুল না করে থাকি, ভুল করতেও পারি, করলে তুমি জানলে আমাকে ধরিয়ে দিও, শাপলাটা আর কি রোপণ করতে হয় না, বা ওটা নাকি একা একাই হয়। হ্যাঁ, কাজে এটাও কিন্তু একটা বড় ব্যাপার, যারা তোলে শাপলাটা, অবশ্য কষ্ট আছে। ফুল বলে কথা, এমনি এমনি আমাদের জাতীয় ফুল বলে কথা, কিছু তো কোয়ালিটিস থাকতে হবে। মানে আমাদের ভয় দেখাতো ছোটবেলা, যখন গ্রামে যেতাম তখন ভয় দেখাতো, বাবা মা বলতো যে ওখানে যাবে না, ওখানে সাপ আছে, কাজেই আমরা যেতাম না আসলে, কিন্তু ইচ্ছে করতো যে সুন্দর সুন্দর শাপলা। আচ্ছা, তুমি খুবই ওখানে যেতাম না, যাব না, মানে বাইরে একটা যাওয়ার ব্যাপার চলে আসছে, তো আমরা একটুখানি দর্শকদের নিয়ে বাইরে চলে যাই। দর্শক যেখানে যাব সেটা হচ্ছে আমাদের সহকর্মীকে খুঁজবো, সে কোথায় আছে, সবার পছন্দের সামি কোথায় আছে দেখিনি, সে কি জানাতে চায়। সামি, শুভ সকাল। টিনা, শুভ সকাল তোমাকে, এবং সেই সঙ্গে শুভ সকাল জানাচ্ছি সকালের বাংলাদেশের সকল দর্শকদেরকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। এবং একটি কথা বলতে চাই, তা হচ্ছে আজমির এবং টিনা আমার খুব ভালো বন্ধু, যদিও আমার যে বয়সে একটু বড়, কিন্তু তাদেরকে আমি একটু ভালোবাসি না, তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। আর ভালোবাসার কথা যখন আসছিল, আসলে প্রত্যেকটা সম্পর্ক বা ভালোবাসা অথবা কোনো পরিণয় যদি এক ফুলের মাধ্যমে শুরু হয়, তবে কিন্তু খুব ভালোই লাগে। আসলে ফুলের কথা যখন বলছিলাম, আর সেই সঙ্গে আরেকটি কথা বলতে চাই, শীত কিন্তু মিস কল দিচ্ছিল, আর শীতকে পরবর্তীতে যখন আমরা খুঁজছিলাম, তখন সে আমাদেরকে এখন কল ওয়েটিং এ রেখেছে। তো সেই কল ওয়েটিং এ রেখেছে এবং শীত আসি করছে। এই সময়টা আসলে শীতের যে ফুলের বাজার, সেটা কিন্তু খানিকটা জমে ওঠার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটি রয়েছে ঢাকার শাহবাগে, এবং এখানে একটি পাইকারি ফুলের বাজার রয়েছে। আমাদের দর্শকদেরকে আমি একটু দেখাতে চাই, সে সঙ্গে বলতে চাই যে আমি একটু নস্টালজিয়ায় ভুগছি। কারণটা হচ্ছে সকালের বাংলাদেশ যেদিন প্রথম শুরু হয়েছিল, সেদিন কিন্তু আমি এই জায়গাটিতে এসেছিলাম। জুবায়ের ছিল আমাদের সঙ্গে সেদিন স্টুডিওতে, এবং আমার জন্য আসলে খুব ইমোশনাল একটি ব্যাপার যে আবারও আমি ঘুরে ফিরে সেই জায়গাটিতেই ফিরে এসেছি। তখন গ্রীষ্মের যে ফুলের বাজার, সেটি আমাদের দর্শকদেরকে দেখাচ্ছিলাম। এখন আসলে শীতের শীতের যে ফুলের বাজার, সেটি দেখাতে এসেছি। এবং সকাল থেকে, আসলে একেবারে সকাল 5টা থেকে এখানে পাইকারি ফুল বিক্রেতা যারা আছেন তারা চলে আসা শুরু করেন, এবং পাইকারি ক্রেতাও যারা আছেন, অর্থাৎ এখান থেকে ফুল নিয়ে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা বিক্রি করে থাকেন। এবং স্ক্রিনে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন আসলে হলুদ, লাল, কমলার কম্বিনেশন, গাঁদা ফুল রয়েছে, গোলাপ ফুল রয়েছে, রজনীগন্ধা ফুল রয়েছে, আরেকটা কি ফুল রয়েছে ওটা আমি জানি না, কারণ ফুলের নামের বিষয়ে আসলে খুব বেশি অভিজ্ঞতা নেই আমার। কাউকে ফুলও খুব একটা আসলে দেয়া হয়নি কোনো বিশেষ উদ্দেশ্যে। তবে আমি খুব আনন্দের সঙ্গে জানাতে চাই, সেটা হচ্ছে যে আজমির এবং টিনার জন্য আমি ফুল নিয়ে আসার চেষ্টা করবো এখান থেকে। আমি একটু যদি কথা বলি, আমাদের এখানে ফুল যারা বিক্রি করছেন, এখানে একজনকে দেখতে পাচ্ছি, আমি একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। শুভ সকাল আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি ক্রেতা না বিক্রেতা? আমি ক্রেতা। আচ্ছা, ক্রেতা। আচ্ছা, অনেক ফুল নিয়ে যাচ্ছেন দেখি, গোলাপ নিয়ে যাচ্ছেন, বিশেষ কাউকে কি দেবেন এখান থেকে গোলাপ? এটা আমাদের বিবাহের জন্য, বিয়ের জন্য। আচ্ছা, কার বিয়ে? আমার ছোট ভাই। আপনার ছোট ভাইয়ের বিয়ে। আচ্ছা ভাই, একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার ছোট ভাই তো আমারও ছোট ভাই। অবশ্যই। আচ্ছা, তো বিয়েতে দাওয়াত কি আমি পাবো? অবশ্যই। আচ্ছা, আমাদের দর্শকরা কিন্তু দেখে নিলেন যে দাওয়াত কিন্তু আমি পেয়ে গেছি। আচ্ছা, এই জায়গাটিকে কেন বেছে নিলেন? এই জায়গাতে সবসময় এইসব ফুল পাওয়া যায়, মোটামুটি একটু সাধ্যমতো পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, খুবই ভালো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা আসলে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অথবা বিয়ের পিঁড়িতে বসার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এই জায়গা থেকে ফুল কেনার চিন্তা ভাবনা করতে পারেন, কারণ সস্তায় পাওয়া যাবে এখানকার ফুল। এবং গায়ে হলুদ কিংবা অন্যান্য উৎসবে ঘর সাজানোর জন্য অথবা বাসর ঘর সাজানোর জন্য এই জায়গা থেকে ফুল নিতে পারেন। আমি এখানে একজন গোলাপ বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই। গোলাপ, আসলে নামটা শুনলে মনটা ভরে ওঠে। ভাই, এখন পর্যন্ত আসলে কেমন বিক্রি হলো গোলাপ?
আজকে তো লসে আছি। লসে আছেন? 15 টাকা মাল কিনা ভাই 12 টাকা বিক্রি হচ্ছে ভাই। 15 টাকা মাল কিনছি সকালবেলা ভাই, এখন 12 টাকা দাম বলতেছে, মানে 300 টাকা বান্ডিলে লস। 300 গোলাপে 300 টাকা লস। আচ্ছা, তার মানে তিন দেশের এই গোলাপের এই মুহূর্তে আর কি ফুলের বাজার খুব একটা ভালো যাচ্ছে না আপনাদের ক্ষেত্রে? বর্তমান যে মুহূর্তটা, এই মুহূর্তটা ভালো না। এটার কারণটা কি? এটা কারণ সামনে পরীক্ষা, বাচ্চাদের পরীক্ষা। একটা ফ্যামিলির মধ্যে পরীক্ষা হলে তো মনে করেন বিয়ে শাদী হয় না। পরীক্ষা হলে বিয়ে শাদী হয় না? হয় নাকি? একটা আচ্ছা বাচ্চার যদি পরীক্ষা থাকে তাহলে তার সেখানে বিয়ে শাদী হয় না। আচ্ছা, একটা জিনিস বলেন, সেটা হচ্ছে হইলে সদাই না হইলে বিদায়। তাইলে এখন পর্যন্ত আপনি কতজনের সঙ্গে সদাই করলেন, কতজনকে বিদায় করলেন? না, এটা তো মনে করেন দাম যে কম কয়, কেনার চেয়ে কম করলে তো মনে করেন বিদায় করতে হইব। আর যদি কেনার চেয়ে 10 টাকা বেশি কয় তাহলে চালাই। আচ্ছা ঠিক আছে, আমি আশা করছি আসলে পরীক্ষা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানুষ বিয়ে শাদী করাও শুরু করে দিবে, আর বিয়ে শাদী করলে পরে আপনার ফুলের বাজার আরো জমজমাট হবে। আচ্ছা, উনি একটা দাবি চালান, সেটা হচ্ছে যে একটু বেশি করে মানুষজনকে বিয়ে শাদী করতে বললেন, তাহলে পরে উনাদের যে ফুলের বাজার আরো জমে উঠবে। আমি যদি একটু পেছনের দিকে আসতে চাই, এখানে আসলে সারিবদ্ধভাবে গোলাপ সাজানো রয়েছে, গাঁদা ফুল সাজানো রয়েছে, এবং পুরোপুরি একেবারে আমাকে ডাকাডাকিও করছেন অনেকে আসলে, কারণ এখানকার এখন যে ফুলের বাজারের পরিস্থিতি খুব একটা ভালো নয়, যেখানকার বিক্রেতারা জানালেন। এবং এদিকটায় আসি আমি যে, আচ্ছা আপনি আমাকে একটু দামগুলো সম্পর্কে বলেন তো, আপনি কিভাবে বিক্রি করছেন গাঁদা ফুলগুলো? 20টা চেন বিক্রি করতেছি। 20টা চেনে আপনার 900 ফুল আছে, 900-800 থাকে। এখন বাজারে যে অনুযায়ী আমরা বিক্রি করি, বাজারে 100, 120, কোন সময় 150, কোন সময় আবার 50 টাকা হয়ে জায়গা। এই মুহূর্তে আসলে কি আছে, আমি যদি নিতে চাই এখান থেকে? আপনি 100 টাকা 80 টাকা করে নিতে পারবেন। 80 টাকা করে নিতে পারবো? টাকা করে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো আমাদের দর্শকরা আসলে জেনে গেলেন যে কিরকম মূল্যমান এই মুহূর্তে বিরাজ করছে ফুলের বাজারের। তো এই আসলে এখানে আসলে পুরোপুরি সারিবদ্ধভাবে আরো অনেক জায়গা ঘিরে আসলে এই ফুলের বাজারটি অবস্থিত, এবং সকাল থেকে আসলে অনেক সকাল থেকে আসলে এখানকার মানুষ যারা তারা বিক্রি করতে চলে আসেন, কিনতে চলে আসেন একেবারে ঘুমকে হারাম করে। কারণটা হচ্ছে যে এটা প্রত্যেকের আসলে এখানে যারা আসেন প্রত্যেকের জীবিকা নির্বাহের ক্ষেত্রে আসলে এই ফুলগুলো ব্যবহৃত হয়। উনি বলছিলেন যে খালি খানদানি মাল লন, অর্থাৎ ফুল অবশ্যই খানদানি একটি বিষয়। এবং আমাদের সকালের বাংলাদেশের দর্শক যারা রয়েছেন তাদেরকে শেষ করার আগে একটি কথা বলতে চাই। ধরুন এই ফুলগুলো অথবা কোনো একটি গোলাপ ফুল আপনি আপনার প্রিয়জনকে গিফট করবেন, কিন্তু আপনি যেতে পারছেন না। যদি এমন হতো কোন একটা কিছুর মাধ্যমে আকাশে উড়ে উড়ে সেই ফুলটি আপনার প্রিয়জনের হাতে এসে পৌঁছাতো, তবে কেমন হতো? অথবা আকাশে থাকা অবস্থায় আপনি পুরো পাখির চোখে পুরো দুনিয়াটাকে দেখতে পারতেন, তবে কেমন হতো? এসব প্রশ্নের উত্তর মিলবে যদি আপনি আজ সন্ধ্যে 6:30টায় যমুনা টেলিভিশন দেখেন। টেক ট্রেক নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে, এবং খুব স্পেশাল কিছু জিনিস দেখানোর আমন্ত্রণ জানিয়ে আসলে বিদায় নিচ্ছি এখান থেকে। বিদায় নিয়ে চলে যাচ্ছি স্টুডিওতে, এবং টিনা, আজমির, তোমাদেরকে এই 7 সকালে 80 শীতের সকালের ফুলের শুভেচ্ছা। ঠিক আছে সামি, আজকে সকালটা বেশ একটা আমাদের ফুলময় হয়ে গেল। কিছুক্ষণ আগে শাপলা টাপলা দেখলাম, এখন তুমি অনেক ফুল দেখিয়ে দিলে, গাঁদা টাদা। আর আমার মনে হয় সামি যখন কিছু কিছু বলছিল, ও কয়েকটা সেন্টেন্সের উপরে খুব জোর দিয়ে দিয়ে বলছিল। আমার মনে হয় একটা কথা বলেছিল দর্শকরা যে ওটা খুব ভালো গোলাপ করে ওর কখনো কিনতে হয়নি বা কোনো ফুল কাউকে কিনতে হয়নি, দেয়নি, কাউকে কাউকে দেয়নি। দেয়নি, স্পেশাল আরেকটা কথা বলতে চাই, গতকালকে জানতে পেরেছি যে সামি ব্যথা পেয়েছে, এবং Accident, আজকে right. দেখলাম যে ঠিক মতো হাঁটা চলা করছে। এবং কেন ব্যথা পেয়েছে সেটা একটু বলি দর্শক। সেটা হচ্ছে, বিষয়টা একদমই হাস্যকর না, খুব সিরিয়াস একটা বিষয়। সেটা হচ্ছে, ও হাঁটছিল ওর আপন মনে, একটা ম্যানহোলের ঢাকনা খোলা ছিল এবং সেখানে সে আঘাত পেয়েছে। তো দয়া করে আপনারা যারা রাস্তায় হাঁটবেন খুব একটা অমনোযোগী হয়ে হাঁটবেন না, একটু কেয়ারফুলি হাঁটবেন। তাতে করে কি হবে, যেহেতু ম্যানহোলের ঢাকনাগুলো মানে যতই আমরা সচেতন হই খোলাই থাকে আসলে, কাজেই আমাদেরকে আসলে সতর্ক হতে হবে। এবং আশা করছি যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না এই ম্যানহোলকে ঘিরে। তো অবশ্যই তাই। মোটামুটি করে ও ভালো আছে, এটাই সবচেয়ে এটা হ্যাঁ, এটা দেখে ভালো লাগলো, কারণ কালই রাত্রিবেলা শুনলাম যে সামির একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছে সামি, আর এখন ওকে মোটামুটি ভাবে ঠিক দেখে হ্যাঁ হাঁটছে। না ও ওকে এখন সুন্দর হাঁটছে। হাঁটছে। এক্স্যাক্টলি, ওকে মানে আছে। আজকে আজমির ফুল অন মুডে আছে, আমার পেছনে লাগবে, ঠিক আছে, ও করতেই পারে, অসুবিধা নাই, পেছনে যত ইচ্ছাকে মিমিক টিমিক করুক। আমরা আপাতত একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি নিউজ আপডেট নিয়ে ফিরছি, আপনাদের কিছু কমেন্টস নিয়ে ফিরছি, বার্থডে উইশ নিয়ে ফিরছি, আপনার সাথেই থাকুন।
একবার আমন্ত্রণ আমাদের সাথে সকালবেলার আয়োজনে আজমির এবং টিনার সাথে আপনারা দেখছেন সকালের বাংলাদেশ এবং এই মুহূর্তে আমাদের নিউজ আপডেট জানতে নিউজ স্টুডিওতে চলে আসতে হবে। তাই তো কিছু ঠিক বলতে তাই, চাচ্ছিলেন? এবং নিউজের ক্ষেত্রে যেহেতু বলতে চাই, আচ্ছা বাকি কথাগুলো নিউজ থেকে ফিরে এসে বলি। আচ্ছা, দর্শক, আমরা চলে যাব নিউজ স্টুডিওতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী শাওন দত্ত। শাওন, শুভ সকাল। শুভ সকাল দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। 5 ইসরায়েলি নিহতের জেরে আবারও রণক্ষেত্র পূর্ব জেরুজালেম ও আশপাশের এলাকা। মঙ্গলবার ফিলিস্তিনিদের ঘরে ঘরে তল্লাশি চালায় ইসরায়েলি সেনারা। এ সময় পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে সেনাদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। আহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। ইহুদি উপাসনালয় হারনপের সিনাগগে হামলাকারী আবু জামালের পরিবারের অন্তত 10 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সিনাগগে আকস্মিক হামলায় মারা যায় 5 ইসরায়েলি। পুলিশের সাথে কয়েক ঘন্টার বন্দুকযুদ্ধে মারা যায় 2 হামলাকারীও। এই ঘটনায় হামলাকারীদের জন্মস্থান জাবাল আল মুখাবেরে অভিযানের নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরপরই পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি বসতি এলাকাগুলোতে অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। তবে এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেনগগের ঘটনার মধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিল স্পেনের পার্লামেন্ট। মঙ্গলবার রাতে দেশটির পার্লামেন্টে একটি বিল পাশ হয় যাতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে ভোট দেন 319 জন এমপি। বিপক্ষে ভোট পড়ে মাত্র 2টি। তবে এই প্রস্তাব বাস্তবায়ন করা সরকারের জন্য বাধ্যতামূলক নয়। দেশটির সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির এক নেতা জানান, প্রস্তাবটি ফিলিস্তিনিদের সাথে আলোচনায় বসতে ইসরায়েলকে চাপ সৃষ্টিতে সহায়তা করবে। এর আগে অক্টোবরে এমন স্বীকৃতি দেয় ব্রিটেন এবং আয়ারল্যান্ড। অধ্যাপক শফিউল ইসলামের খুনিদের গ্রেপ্তার দাবিতে চতুর্থ দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল সকাল 11টায় ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন প্রগতিশীল সংগঠন। চলছে 6 দিনের কালো ব্যাজ ধারণ কর্মসূচি। সন্দেহে আটক 33 জনের মধ্যে 11 জনের রিমান্ড আবেদনের শুনানি আজ হবার কথা রয়েছে। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজার গভীর সাগর থেকে ট্রলার সহ আটক 625 জনকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পতেঙ্গা নৌবাহিনী জেটিতে তাদের নিয়ে আসা হয়। নৌবাহিনী জানায়, আটককৃতদের মধ্যে 10 ভাগ মিয়ানমারের নাগরিক। এর মধ্যে 31 জন নারী, 26 জন শিশু ও 13 জন দালাল রয়েছে। আটককৃতদের সকালে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান নৌবাহিনী কর্মকর্তারা। পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের পর দিনাজপুর মেডিকেল কলেজে 3 মাসের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে প্রশাসনের জরুরি সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া ঘটনা তদন্তে ডাক্তার বুলেন্দকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হংকংয়ে বিক্ষোভকারীদের সাথে আবারও সংঘর্ষ হয়েছে পুলিশের। এ সময় সরকারি ভবনগুলোতেও ভাঙচুর চালায় তারা। বুধবার সকালে বিক্ষোভকারীরা সরকারি ভবনের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এতে সংঘর্ষ হয় আর উত্তেজিত বিক্ষোভকারীরা এ সময় সরকারি ভবনগুলোতে ভাঙচুর চালায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর লাঠিচার্জ ও পেপার স্প্রে ছুড়ে পুলিশ। কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলবার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আর এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে। শাওন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে নিউজ রুমের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। দর্শক, শুভ সকাল জানাচ্ছি আপনাদেরকেও। যারা এখন আমাদের সাথে যুক্ত হলেন, ফেসবুকে আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। facebook.com/সকালের বাংলাদেশ। জানাতে পারেন কেমন কাটছে সকালবেলা এবং কেমন লাগছে সকালের বাংলাদেশ। আর আজকের কয়েকটা শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা এবং স্পেশাল আরো কিছু শুভেচ্ছা জানাতে চাই। টিনা, আমার হাতে কিন্তু তুমি তুললেই, হ্যাঁ, হাতে অনেক জমা পড়ে গেছে। তো তার আগে আমি একটু বলিনি, জন্মদিনের প্রসঙ্গে যখন আমরা আসলাম, আজকে কিন্তু বিশিষ্ট সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার সলিল চৌধুরীরও জন্মদিন। তাহলে আমাদের পক্ষ থেকে, সকালের বাংলাদেশের পক্ষ থেকে এই বিশাল মানুষটির জন্য শুভকামনা থাকলো। শুভকামনা বলতে আমরা আসলে শ্রদ্ধাভরে স্মরণ করতে পারি, আসলেই তাই। এবং কি করতে পারি, সৃষ্টিকর্মগুলো বেঁচে আছে, সৃষ্টিকর্মগুলো বেঁচে থাকবে। কারণ এত ভালো সৃষ্টিকর্ম বেঁচে না থাকার কোনো কারণ নেই, কোনো উপায় নেই না থেকে। সেইটাই। এবং একই সাথে যারা আমাদের দর্শক,
যারা আমাদের প্রতিনিয়ত জানাচ্ছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে যে জন্মদিনগুলো প্রিয় মানুষগুলোর, তাদের কমেন্টগুলো পড়তে যাচ্ছি। যেমন মীর আর নাজমুস সাকিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলছেন যে নাদিয়া শারমিন এবং সামিয়া শারমিন যমজ বোনদ্বয়কে জন্মদিনের শুভেচ্ছা, এবং ডিপার্টমেন্টের ছোট ভাইকেও কিন্তু তিনি শুভেচ্ছা জানিয়েছেন, যার নাম হচ্ছে সাইদুল ইসলাম। এছাড়া আব্দুল বাতেন বলছেন তার সবচেয়ে প্রিয় শিক্ষক আনিস স্যারের আজকে জন্মদিন। আকবর ইসলাম বলছেন যে বিশেষ একজনের আজকে জন্মদিন, যার নামটা গোপন থাকলো, সেই গোপন রাখতে বলেছে আর কি। আর বলছে আবু বকর, মোহাম্মদ আবু বকর বলছে যে আজকে আমার সিস্টার আশার বার্থডে। আর MS শাফি বলছেন যে ওয়ান অফ দ্য গুড ফ্রেন্ড শারমিনের আজকে জন্মদিন। বেশ অনেকের জন্মদিন, অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু স্বজনরা জানালেন। আপনাদের প্রত্যেককে সকালের বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। ভীষণ ভালো কাটুক আজকের দিনটা, এটাই প্রত্যাশা। এবং এটা আমরা ফলো আপও করতে পারি, নাকি আমাদেরকে পরে জানাতেও পারেন যে কেমন করে কাটালেন, কি কি করলেন, কিভাবে সেলিব্রেশনস হলো আজকে দিনে, এটাও আমরা এক্সপেক্ট করছি। এটাও জানিয়ে ফেলেন আমাদেরকে। আর যেখানে জানাবেন অ্যাড্রেসটা আরও একবার বলে দিই, facebook.com/সকালের বাংলাদেশ এখানে। এবং সবচেয়ে বড় এবং জরুরি কথা হচ্ছে যে শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছাটাও জানিয়ে দিল, শুভ জন্মদিন সাউন্ডটা আমি করে ফেললাম। হ্যাঁ। আর টিনা, মোটামুটি যারা দেখেছো যে অনেকেই কিন্তু এখন বিশেষ দিনগুলোর কথা, জন্মদিনের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, তার মানে ইটস ওয়ার্কিং। তো আমরা একটু নতুন করেও জানিয়ে দেই দর্শক, যাদের প্রিয় মানুষের জন্মদিন আগামীকালকে বা আগামী পরশু, তারা কিন্তু আমাদের ফেসবুকে গিয়ে জানাতে পারেন। আর আমাদের কাছে জানালে দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে জানিয়ে দিলাম। এভাবে প্রতিদিনই কিন্তু আমাদের এই আয়োজনটি থাকে। কাজেই কাউকে স্পেশাল উইশ করতে চাইলে কিন্তু আমাদেরকে, আমাদের বিকল্প নেই। এখানে শুধু একটু আমি অ্যাড করে দেই, শুধুমাত্র জন্মদিন নয়, যে কোনো বিশেষ দিন, যে কোনো বিশেষ ডেট জানিয়ে ফেলেন আমাদেরকে, আমরা শেয়ার করে ফেলবো। যেটা অবশ্য শেয়ার করা যায়, এরকম ভাবে একজন লিখলে নাম প্রকাশ করা যাচ্ছে না। তো ঠিক আছে, অসুবিধা নেই। এটা লোকানো রাখতে বললে, লোকাতে বললে সেটাও হয়তো লোকাবো। জাস্ট শুভকামনাটা জানিয়ে ফেলেন। আপাতত আপনাদেরকে নিয়ে আবার একবার বাইরে চলে যাই। এবার একদমই মানে ভিজুয়ালি নয়, সহকর্মীর কাছেই চলে যাচ্ছি, যেখানে যাচ্ছি প্রত্যুষ আছেন সিলেটে। প্রত্যুষ কি জানাচ্ছেন দেখি। প্রত্যুষ, শুভ সকাল। আজ কিন্তু সকালের বাংলাদেশের দর্শকদের আমি নিয়ে এসেছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে আমরা একদম চলে এসেছি একটা ড্রোন তৈরির কারখানায়। অর্থাৎ এখানকার সাস্ট ড্রোন টিম যারা আছেন তারা কিন্তু 1 বছর ধরে তারা ড্রোন নিয়ে কাজ করছেন, এবং অবাক করার মতো এবং চমক জাগানোর মতো বেশ কিছু আবিষ্কার ওনারা করে ফেলেছেন, এবং সেই আবিষ্কারের কার্যক্রম কর্মকাণ্ড কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো আমরা নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো ড্রোন এবং বিভিন্ন ধরনের ডিভাইস আসলে সাজিয়ে রাখা হয়েছে, এবং এই টিমের যারা সদস্য তারা কিন্তু আমাদের সাথে আছেন। তো আমি একটু কথা বলতে চাই এই টিমের টিম লিডার নাবিল ভাইয়ের সাথে। আচ্ছা নাবিল ভাই, কি কি নিয়ে কাজ করছেন আপনারা? আমরা অ্যাকচুয়ালি 2013 সালে সাস্ট রোবোটিক্স অ্যারোনটিক্স ইন্টারফেসিং রিসার্চ গ্রুপ হয়। তারপর থেকে আমরা 2014 সালে, তখন থেকে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস আমরা ডেভেলপ হয়েছি, যেমন BIWT ট্রেকিং ডিভাইস, অন্ধদের জন্য বিভিন্ন ডিভাইস বা এই ধরনের। তারপর 2014 সালের দিকে আমরা ড্রোন নিয়ে কাজ করা শুরু করি, এবং বিভিন্ন ধরনের ড্রোন, অটোনোমাস ড্রোন আমরা ডেভেলপ করি। তারপর একসময় আমরা ড্রোনের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের দিকে যাই। তখন আমরা রেস্কিউ ড্রোন, ফায়ার ফাইটার ড্রোন, তারপর পণ্য ডেলিভারি দিতে পারে এই ধরনের ড্রোন, তারপর মিলিটারি ড্রোন, ফুললি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বেসড, এই ধরনের বিভিন্ন ড্রোন আমরা বানিয়েছি। তাছাড়া বাংলাদেশের প্রথম হেক্সাকপ্টার, অক্টোকপ্টার ড্রোন, এগুলো আমরাই বানিয়েছি। তো এইভাবে আমরা আমাদের ফিক্সড উইং এবং মাল্টিরুটার যে ড্রোনগুলো, এগুলো ডেভেলপ চলছে এবং আমরা কাজ করে যাচ্ছি আর কি। বাংলাদেশের প্রথম অক্টোকপ্টার বললেন আপনারা, একটু এটা সম্পর্কে আমাদের একটু জানান। হ্যাঁ, অক্টোকপ্টার হচ্ছে 8টা রুট আর কি। তো এইটা, এবং এটি হচ্ছে যে কোনো একটা মোটর যদি ফেল হয় কোনো কারণে, তাহলেও সে খুব ভালোভাবে উঠতে পারে। এটা একটা স্পেশালিটি, যার ফলে নিরাপত্তা অনেক বেশি, এবং সে 1.5 কেজি মিনিমাম, সে 1.5 কেজি পেলোড নিতে পারে। অর্থাৎ 1.5 কেজি কোনো পণ্য আমরা যে কোনো জায়গায় এটা ডেলিভারি দিতে পারবো, বা বিভিন্ন ধরনের মিলিটারি পেলোড আমরা বহন করতে পারবো, এবং এটা নিরাপত্তা বেশি এবং অনেক বেশি বাতাসেও, যেমন কোয়াড রুটর বা হেক্সা রুটর যেগুলো আছে, এগুলো হচ্ছে বেশি স্টেবল। আচ্ছা, সর্বশেষ তো আমি যতটুকু জেনেছি আপনারা লাইফ সেভিং ড্রোন আবিষ্কার করেছেন, এই বিষয়ে একটু আমাদের। আচ্ছা, লাইফ সেভিং ড্রোনটা আসলে হচ্ছে ড্রোনের একটা অ্যাপ্লিকেশন। আমরা হঠাৎ করে ভাবলাম যে ড্রোন উড়িয়ে তো শুধু লাভ নাই, আমরা আমাদের কাজে লাগাতে হবে। তো তখন আমরা হঠাৎ করে আমাদের মাথায় চিন্তা আসলো যে আমরা পানি থেকে, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ আর বাংলাদেশে রয়েছে সমুদ্র সৈকত, তো তখন থেকে আসলে আমাদের হঠাৎ করে এই চিন্তাটা আসার পর আমরা এখানে কিছু প্রিসিশনের কিছু ব্যাপার আছে, যেমন আমরা যেটা নিয়ে যাব ওইটার অ্যারোডাইনামিক্স এর সাথে আমাদের কোয়াড রুটের অ্যারোডাইনামিক্স এর একটা মিল থাকতে হবে, না হলে দেখা যাবে উল্টা আরো অ্যাক্সিডেন্ট
হতে পারে। তো এইগুলা কয়েকদিন আমরা গবেষণা করে এবং বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে এবং বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে আমরা একটা পারফেক্ট সেটআপ পাই, এবং যেটা দিয়ে আমরা একটা বাতাসের মধ্যে আমরা সেই টেস্টটা করি, এবং দেখা যায় যে আমরা একদম সাকসেসফুলি আমরা একদম যাকে উদ্ধার করবো তার একদম গলায় আমরা নিয়ে কোনো একটা লাইফ বোর্ড বা এই ধরনের যে লাইফ জ্যাকেট গুলো আমরা একদম উপরে নিয়ে দিতে পারছি আর কি। আচ্ছা, আপনাদের এই প্রজেক্টের সাফল্য কামনা করছেন। পাশাপাশি একটু আমি জানতে চাই আরেকজন সদস্য আশিক আছেন ওনার সাথে। আচ্ছা, আপনাদের কন্ট্রোল বা আপনাদের পুরো বিষয়টা অ্যাপ্লিকেশন সময় কি? আচ্ছা, আমরা একটা আনম্যান্ড ভেহিকলকে তখনই ড্রোন বলতে পারি যদি এটা একটা নিজস্ব মানে কন্ট্রোলিং সিস্টেম থাকে। আর অলরেডি আমরা নিজস্ব একটি সফটওয়্যার তৈরি করেছি যেটার মাধ্যমে আমরা এই ড্রোন কন্ট্রোল করতে পারি, এবং মানে ইতিমধ্যে আমরা পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের সাকসেসফুল উড্ডয়ন করেছি। তো আরেকটা ব্যাপার হচ্ছে নিজস্ব গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম। তো আমরা অলরেডি আমাদের নিজস্ব গ্রাউন্ড কন্ট্রোলিং সিস্টেম আমরা ডেভেলপ করেছি, এবং এটা দিয়ে আমরা এখন একটা পরিপূর্ণ মিশন দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা আশা রাখছি অল্প কিছুদিনের মধ্যেই আমরা সম্পূর্ণভাবে এই মিশনটা কমপ্লিট করতে পারবো। তো এখনো আমরা মিশন দিতে পারি, সেগুলো হচ্ছে বিভিন্ন ওপেন সোর্স কোডকে মডিফাই করে আমাদের নিজেদের মতো করে উপস্থাপন করে তারপর আমরা এই কাজটা এখন করছি, এবং আমরা আশাবাদী খুব অল্প সময়ের মধ্যে আমরা নিজস্ব সফটওয়্যার দিয়ে মিশন কমপ্লিট করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। আশা, রাহুল ভাই, আপনি কি নিয়ে কাজ করছেন? আমি সাধারণত ফিক্সড উইং নিয়ে কাজ করি, কারণ ড্রোন দিয়ে আমরা যদি কাছে থেকে চোখে দেখে চলে সেটাকে আমরা আসলে ড্রোনের পারপাসটা আসলে ফিল হচ্ছে না। তো আমরা এখন ফিক্সড উইং নিয়ে আরো আগে থেকে কাজ করতেছি, এখন আমরা আরো বড় ফিক্সড উইং নিয়ে কাজ করতেছি, যাতে আমরা অনেক দূরে খুবই সেফ জায়গায় বসে থেকে আমরা কোনো একটা মিশন কমপ্লিট করতে পারি। এবং ফিক্সড উইং এ শুধুমাত্র আমরা যে মেটেরিয়ালগুলো ইউজ করতাম সেগুলো ইউজ করবো না, আমরা কম্পোজিট মেটেরিয়াল দিয়েও কাজ করবো। এখন আমাদের কাজ চলতেছে এবং আমরা মিলিটারি পারপাসে কাজ করতে পারে এরকম ড্রোন নিয়ে কাজ করতেছি ফিক্সড উইং দিয়ে। আচ্ছা, ধন্যবাদ, আপনাদের সাফল্য কামনা করছি। তো আসলে তারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন এবং তাদের এই গবেষণা আর ফলে বেশ কিছু ডিভাইস তৈরি করেছেন, যেগুলো আমরা যেটা জানলাম লাইফ সেভিং ড্রোন, সেটার মাধ্যমে পানিতে ডুবে যাওয়া মানুষকে উদ্ধারের কাজে সহায়তা করা যায় বা বিভিন্ন ধরনের কাজে। তারপর তাদের আরেকটি কথা বলে জানলাম যে তারা ফায়ার ফাইটার ড্রোন তারা তৈরি করবেন। তো সে বিষয়ে কাজ চলছে, এখনই আমি তথ্য দিচ্ছি না। আর একটু আমি সবশেষ কথা বলে নেব নাবিল ভাইয়ের সাথে, এই কাজে তাদের পরিকল্পনাটা কি এবং কতদূর ওনারা যেতে চান? আমাদের পরিকল্পনা হচ্ছে একদম ল্যাবে বসে আমাদের মানে সার্চ ড্রোন কন্ট্রোল স্টেশন থেকে বসে এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের পোর্টেবল স্টেশন থেকে আমাদের ড্রোনগুলো স্বয়ংক্রিয়ভাবে এবং স্বয়ংক্রিয় এবং ম্যানুয়াল দুইটা সমন্বিত রূপে আমরা কন্ট্রোল করা, যেটা আমরা অলরেডি করতে পারি। আমরা 4 কিলোমিটার পর্যন্ত অটোনোমাসলি টেস্ট করেছি। এখন আমরা চাচ্ছি যে সরকার এবং যারা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তারা যদি আমাদের সাথে এগিয়ে আসেন, যেমন আমরা কিন্তু ড্রোন দিয়ে পণ্য ডেলিভারি দিতে পারি। তো বাংলাদেশে যেহেতু অনেকগুলো কোম্পানি আছে তারা কিন্তু তাদের পণ্যগুলো আমাদের মাধ্যমে দিতে পারে। সো এই ধরনের যদি পাবলিক এবং প্রাইভেট একটা রিলেশন তৈরি হয় আমার রিসার্চ অর্গানাইজেশনের সাথে কমার্শিয়াল অর্গানাইজেশনের, সেটা হবে আমাদের জন্য ভালো, তাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। সেটাই আমরা আসলে চাচ্ছি আর কি, ফুলি কমার্শিয়াল ড্রোন। ধন্যবাদ। আসলে পর্যাপ্ত সাপোর্ট পেলে কিন্তু তারা অনেক কিছুই ভালো কিছুই করতে পারেন এবং আমরাও কিন্তু সকলের সাথে তাদের সাফল্য কামনা করছি। টিনা, প্রত্যুষ অসংখ্য ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। এবং সিলেট আমার মনে হয় ভীষণই এনথিউজিয়াস্টিক, সিলেটের স্টুডেন্টস ভীষণই এনথুজিয়াস্টিক। এর আগেও আমরা এত চমৎকার চমৎকার উদ্যোগ দেখেছি সিলেট থেকে এসছে, আরও একটা চমৎকার উদ্যোগ সিলেট থেকে এলো, মানে হ্যাটস অফ। আমার মনে হয় দেশ তো এগোচ্ছে, আর সিলেটবাসীকে অভিনন্দন। একই সাথে ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, মানে এত চমৎকার করে শ্রম দিয়ে এরকম এবং কত ভালো হাই রিসার্চ ওয়ার্ক এটাকে বলে, মানে আমার ভীষণই ভালো লাগলো। আমার মনে হয় এবং ফাদার যেগুলো বললেন যে প্রত্যুষ আরো আসছে, আমরা সেই লাইভগুলো দেখতে চাই, জানতে চাই সিলেটবাসীরা কি করছে, সিলেটের স্টুডেন্টস, সিলেট ইঞ্জিনিয়ার্স কি করছে। আর আরো একবার দর্শকদের রিমাইন্ডার দিয়ে দিই, সামি যে টেক ট্রেকের কথা বললো, চোখ রাখবেন যমুনা টিভিতে আজকে সন্ধ্যায় টেক ট্রেকেও কিন্তু ড্রোন নিয়ে আরো আয়োজন থাকছে, আর একটুখানি ডিটেইলিং থাকছে। সো টেক ট্রেকটা দেখলে আমার মনে হয় আরেকটু পরিষ্কার হয়ে যাওয়া যাবে। আর আপাতত আমরা একটা বিরতি নিয়ে ফেলছি, আমাদের আজকের আয়োজনের শেষ বিরতি নিতে যাচ্ছি আমরা, ওয়েদার আপডেট নিয়ে ফিরবো, সাথেই থাকবেন। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ এবং একদম শেষ বিরতির পরে টিনা এবং আজমির আপনাদের সাথে রয়েছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি
এ পর্যন্ত মানে 7:30 থেকে এই পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা ফেসবুকে আমাদেরকে কমেন্টস করেছেন, এবং আমরা ইদানিং শীত নিয়ে অনেক চর্চা করছি, এবং শীত নিয়ে চর্চা করতে হলে আসলে পূর্ণাঙ্গ আবহাওয়ার চিত্রটা আমাদেরকে জানতে হবে, এবং সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ওয়েদার স্টুডিওতে রুবির কাছে। রুবি, শুভ সকাল। শুভ সকাল আজমির, কেমন আছো? আর সেই সাথে টিনা, তোমাকে শুভ সকাল। সবুজে যে একজন নারী এত সুন্দর হয়ে ওঠে আরেকবার সেটা প্রুভড হলো, ভালো লাগছে। যাই হোক, শুভ সকাল জানাচ্ছি আমাদের সকালের বাংলাদেশের সবাইকে, সেই সাথে ক্যামেরা ইউনিট থেকে শুরু করে সবাই, লিঙ্ক রুম, আমাদের পিসিআর, এমসিআর, সবাইকে। একটা গল্প বলি ছোট ছোট, সেটা হচ্ছে যে এক মানে খুব বোকাশোকা একটা লোক এক এলাকায় নতুন এসেছে, এবং ওই এলাকায় আরেক নতুন আসে আরেক বোকাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই, আকাশে ওই যে বড় গোল, ওইটা চাঁদ না সূর্য? তখন উনি উত্তর দিচ্ছেন, দেখেন এই এলাকায় আমি নতুন আইছি, আমি জানি না ওইটা চাঁদ না সূর্য। তো সকালের বাংলাদেশে আপনি যদি আজকে নতুন দর্শক হয়ে থাকেন, আপনাকে বলছি আমি চাঁদও না সূর্য না, আমি রুবি, প্রতিদিন এভাবেই আসি ওয়েদার ডিটেলস জানাতে। চলুন জেনে নেই। পূর্বাভাসে বলা হচ্ছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকালকে বলেছিলাম ময়শ্চারাইজার লোশন দিতে পারেন, তাহলে আবহাওয়া শুষ্ক থেকে কিছুটা মানে উন্নতি হতে পারে। দিয়েছেন কিনা জানি না, দেননি, তাই আজকেও সেটাই শুষ্ক। দেশের উত্তরাংশে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, এবং দেশের অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, এমনটাই বলা হচ্ছে ওয়েদার ফোরকাস্ট থেকে। মোটামুটি সবই বলা হচ্ছে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, সেটা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, সেটা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় হয়ে গেছে ঠিক 6:16, এবং সূর্য মামা আমাকে মোবাইলে সকালবেলা একটা SMS দিয়েছেন, তা হচ্ছে যে আজকেই নাকি ওনার বিশেষ তাড়া আছে, তাই উনি পুরো সময় ডিউটি করবেন না, তাড়াতাড়ি চলে যাবেন, তবে দুপুরবেলা একটা হ্যাভি ডিউটি দিবেন। এই হ্যাভি ডিউটির সময় যদি আপনার শীতের কাপড়গুলো এখনও গরম করা বাকি থাকে, তাহলে এই হ্যাভি পরিশ্রমের কাজটা করে ফেলুন, তাহলে আপনাকে একটা হ্যাভি সার্ভিস দিতে পারবে এই শীতে আপনার গরম কাপড়গুলো। যাই হোক, সূর্য অস্ত যাবে 5:11। আর ঢাকাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 29.8 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 19.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম আমাদের পরবর্তী শহর, সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার চান্স আছে সেখানে 30 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 19.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার চান্স আছে 29.5 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29.5 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন হতে পারে 18 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে বেশ ঠান্ডা। মোজা, মাফলার এবং চাদর মাস্ট আপনার সঙ্গেই থাকবে, আমরা জানি। খুলনা, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে 30.5 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন 18.3 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল, সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে 29.3 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন 18.6 ডিগ্রি সেলসিয়াস। আমাদের পরবর্তী শহর, আমার হাতে থাকা এই মুহূর্তে সর্বশেষ সিলেট, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে 31.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন 18.4 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। হেই আজমির এবং টিনা, এই ছিল আমার হাতে থাকা আজকের ওয়েদার ডিটেলস। চমৎকার করে একটা ধন্যবাদ, তুমি চমৎকার করে জানিয়ে দিলে। এবং সবুজের কথা বলছিলে না, সেম পিঞ্চ, তুমি আর আমি কিন্তু আজকে দুজনেই সবুজ, তুমিও সবুজেই আছো। ইয়েস, আপনি আপনাকে পিঞ্চ কেটে দিলাম, এবার লাল ছুঁয়ে দিব। আমি এটা জানতাম, অনুমান করেছিলাম যে রুবি আপু হয়তো বা যাই হোক আমি আপু। আচ্ছা, তোমাকে সবসময় তুমি করে বলি, কিন্তু তার মানে এই নয় যে আচ্ছা যাই হোক, কাউকে যদি নাম ধরে পারিবেন না, তার মানে এই নয় তুমি আপু। কাউকে নাম ধরে ডাকলে যদি সে খুশি হয়, তাহলে তাকে নাম ধরে ডাকাই উচিত, আপু বাদ। আর রুবিটা আমি খেয়াল করেছিলাম, আমি বুঝতে পেরেছি যে তোমাকে যদি মানে প্রশংসা করা হয়, তাহলে স্বাভাবিক তুমিও ওটা কিছুটা তারও প্রাপ্য না, তিনিও সবুজেই ছিলেন আজ। সেটাই, এবং সত্যি সুন্দরও দেখাচ্ছিল আসলে। হ্যাঁ, তো যাই হোক, রুবি অসংখ্য ধন্যবাদ আরও একবার। আর দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে, এবং সেই আয়োজনটি হচ্ছে গিয়ে প্রতিদিন আমরা একটা করে আপনাদেরকে ছবি দেখাই, যে ছবিগুলো আপনারাই আমাদেরকে প্রতিদিন পাঠান। তো আজকের যে ছবিটা পাঠিয়েছেন তিনি হচ্ছেন অমিতাভ পাল, দিনাজপুর থেকে। ধন্যবাদ অমিতাভ পাল, চমৎকার একটি ছবি পাঠিয়েছেন। মনে হচ্ছে ভীষণই সকালবেলা, অনেক সকালবেলায় তোলা, কারণ সূর্যটা মাত্র উঠছে, কি বললো আজমির?
খুবই চমৎকার ছবিটা, আই নো। খুবই চমৎকার ছবি এবং ধন্যবাদ আপনি পাবেন, কারণটা সকালবেলা এই ছবিটা তোলার জন্য আপনার বাসা থেকে বের হতে নিশ্চয়ই, হয়েছে এবং হ্যাঁ, এই অনেক আন্তরিকতা আগে আমাদেরই জন্য, আমরা জানি সেটা। এবং এই আন্তরিকতা দর্শক নতুন করে যারা প্রকাশ করতে চান তাদের জন্য বলছি যে আপনারা চাইলেই আমাদেরকে ছবি পাঠাতে পারেন। সকালে বাংলাদেশ প্রতিদিন একটা করে ছবি আপনার দেখায় এবং সেটা পাঠাতে গেলে আপনাকে অবশ্যই সকালবেলার ছবি তুলতে হবে এবং এই মাসের চলতি মাসের ছবি পাঠাতে হবে। facebook.com/সকালে বাংলাদেশে ইনবক্স করে অন্যের ছবি পাঠানো যাবে না এবং এডিট করা যাবে না আর ট্যাগ বসানো যাবে না মোটামুটি। হ্যাঁ, যেগুলো যেগুলো জানা মানে করা যাবে না সেগুলো ও খুব সুন্দর করে কি জানিয়ে কি দিল। পাওয়া যাবে সেটা তুমি বরং জানাও গিফট হিসেবে। আচ্ছা ঠিক আছে, গিফট হিসেবে সবার আগে শুরু করছি হোটেল কক্সবাজার হোটেল সিগাল থেকে যেটা থাকছে দুজনের জন্য 3 দিন 2 রাতের একটা প্যাকেজ থাকছে। ব্লকবাস্টার যমুনা ব্লকবাস্টারের পক্ষ থেকে একই ছবির 2টো টিকিট থাকছে দুজনের জন্য এবং আমাদের পক্ষ থেকে যেটা থাকছে যমুনা টিভি পক্ষ থেকে সেটা হচ্ছে গিফট হ্যাম্পার একটা। এবং সব থেকে বড় কথা আমরা এখানে বসে যেটা পাই এবং যেটার জন্য সব থেকে বেশি খুশি হই আমরা সেটা হচ্ছে অতিথি হয়ে আপনি আমাদের মধ্যে থাকছেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, এটা জানতে পেরে আমাদের ভীষণ ভালো লাগে। ঠিক তাই, শুধু একটা লাইন বলতে চাই তাও ছোট্ট করে, সেটা হচ্ছে যে এটার জন্য আপনাকে মাস সেরা ছবির বিজয়ী হতে হবে, যে পুরস্কারগুলোর কথা টিনা বললেন। কাজেই ছবি পাঠান বেশি করে, তাহলে কিন্তু সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা একটু ফেসবুকে চলে যাব, কারণ আমাদের বন্ধুরা, আমাদের দর্শকরা আমাদেরকে নানা রকম কমপ্লিমেন্টস করেছেন, জানিয়েছেন, কমেন্টস করেছেন, একটু দেখে ফেলবো চট করে। টিনা, একটা ছোট্ট ছড়া পড়তে চাই, যে ছড়াটা লিখেছেন মিজান ভুইয়া। বলেছেন, শীতের সকাল মিষ্টি আলো, আশা করি আছো ভালো, আমরা খুব ভালো আছি, তাই তো টিভি খুলে বসে আছি। আর বলেছে যে তোমাদের দেখি তাই দিনটা বড়ই ভালো যায়, মিস করি না কোনো দিনও, তোমাদের পাশে আছি যেন। তাই তো সবাইকে বলতে চাই, সকালে বাংলাদেশের জুড়ি নাই, তাড়াতাড়ি ওঠো সবাই, আপু ভাইয়া তোমাদের অপেক্ষায়। মোটামুটি এটাই ছিল। বেশ বড় ছড়া, হ্যাঁ, ভালো লাগলো কবিতাটা, ছড়াটা। আমার তো ছড়াই মনে হলো, ছোট ছোট পংক্তি, কিন্তু যেটাই ছিল যাই ছিল চমৎকার ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, নেসার উদ্দিন, আপনার কমেন্টটি পড়তে যাচ্ছি, ধন্যবাদ। তার আগে ভাইয়া অনেক কষ্টে ঘুম থেকে উঠেই টেলিভিশনের সামনে বসলেও স্টার জলসা, জি বাংলা এবং স্টার প্লাসের চাপে সকালে বাংলাদেশ দেখা সম্ভব হয় না। আজকে অনেক কষ্টে রিমোট দখল করেছি, কিন্তু আমার রিমোট দখল প্রতিহত করার জন্য আমার বোন এবং কাজিনরা যৌথভাবে আন্দোলন করছে। এই বিষয়ে আপনাদের সহযোগিতা এবং সুপরামর্শ কামনা করছি। সেই সাথে সকালে বাংলাদেশের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানাই শুভ সকাল। শুভ সকাল। এটা তো খুবই আশাহত হলাম আর কি, যে বাইরের চ্যানেলগুলোর চাপে সকালে বাংলাদেশ দেখতে পারেন না। আমরা সহযোগিতা বলতে আপাতত যেটা করতে পারি, আপনার কাজিনদের যারা বোনদের কাজিনদের ধরে এখন বসিয়ে দেন। আমরা জাস্ট একটা রিকোয়েস্ট করতে পারি ছোট মতন করে, যে আমাদের সাথে সকালের বাংলাদেশ দেখতে কখনো কখনো বসে যান, জলসা টলসা ছেড়ে। মানে আমরা খুব একটা ডিসঅ্যাপয়েন্ট করব না আপনাদেরকে, মানে আমাদের সাথেও থাকতে পারেন, পরে দেখবেন আপনাদের নেশা হয়ে গেছে আমাদের সাথেই থাকার। তো আমার মনে হয় এটাই আপাতত করতে পারি। আর এই যে রিকোয়েস্টটা করলাম, এটা শুনিয়ে দিতে পারেন যদি এখন মিস করে থাকে, ইউটিউব শুনিয়ে দিতে পারেন। এই তো ব্যাস, আর কি সহযোগিতা করতে পারি। ঠিক তাই, আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি 10 সেকেন্ডের মধ্যে আমাদের প্রোগ্রামটা শেষ করতে পারি। হ্যাঁ, exactly. দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিশ্চয়ই আবারও দেখা হবে।